আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েকটি স্থানে বিক্ষোভ সংঘর্ষ। ঢাকায় ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন। কোটা আন্দোলনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, সহিংসতা ও জানমালের ক্ষতি সমর্থন করে না ছাত্র আন্দোলন, বললেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। পুলিশি বাধা উপেক্ষা করে আজও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া। সারা দেশে ২৫০ প্লাটুন বিজিবি মোতায়েন। আন্দোলন চলে গেছে জামাত শিবিরের হাতে, বললেন ওবায়দুল কাদের। বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুপুরে এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমাল রক্ষার দায়িত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের। সে লক্ষ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হলো। তবে আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় কার্যালয়ে সভা সমাবেশ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া পৃথক নির্দেশনায় জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এ কারণে রাজধানীতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে সরকার নৈতিকভাবে একমত এবং আলোচনায় রাজি হলেও বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। সকাল থেকেই রাজধানীর কয়েকটি স্থানে এ নিয়ে ঘটে যাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। কর্মসূচিকে ঘিরে রাজধানীতে গণপরিবহন চলাচল সীমিত থাকায় জরুরি প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে র্যাবের হেলিকপ্টার টহল। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর রিপোর্ট। চলমান কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিকে ঘিরে থমথমে অবস্থা বিরাজ করে পুরো রাজধানী জুড়ে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, তারপরেও তারা আসলে সেখান থেকে সরে যাচ্ছে না। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকু বলতে হয় যে পরিস্থিতিটিকে নিয়ন্ত্রণের জন্য যে চেষ্টা করা হচ্ছে, সেই নিয়ন্ত্রণের চেষ্টায় কোনোভাবেই তা বাঁকে আনা যাচ্ছে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে করে পরিস্থিতি কিছুটা সামাল হয়। সকাল থেকে রামপুরা, যাত্রাবাড়ি, মহাখালী, উত্তরা, খিলক্ষেত, বাড্ডা, নতুন বাজার, মিরপুর সহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে কয়েকটি স্থানে রাস্তা আটকে বিক্ষোভ করলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাল্টা পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে অবস্থান নেয়। কর্মসূচিকে ঘিরে স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। সড়কে নেই গণপরিবহন, ফলে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। আর যারাও বা বের হয়েছেন, পথে পথে ভোগান্তি পড়তে হচ্ছে তাদের। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। সকালে তাকে আটক করে পুলিশের একটি দল। জনসাধারণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা বিবেচনায় শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। শুক্রবার ডিএমটিসিএল এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে সরকার নৈতিকভাবে একমত এবং আলোচনায় রাজি হলেও বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। সকাল থেকেই দেশের কয়েকটি স্থানে এ নিয়ে ঘটে যাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরা রাস্তা আটকানোর চেষ্টা করলে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ সহ 2 শতাধিক আন্দোলনকারী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিঘ্নিত হয় নৌ, রেল ও যান চলাচল। অন্যদিকে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাবের পাশাপাশি 250 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, রংপুর থেকে টেলিফোনে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। যদি রংপুরের এই কোটা আন্দোলন বিষয় সবশেষ যেটি বলা যায় যে আন্দোলন কিন্তু যেটি বলছেন শিক্ষার্থীদের বলেছেন, যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা বলছেন। তবে আমরা দেখেছি যে এখানে কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত সদস্য কিন্তু এখানে হতাহত আমরা খবর পেয়েছি, বিশেষ করে বিজিবির সদস্য, বিজিবির গাড়ি, র্যাবের এবং ক্ষতিগ্রস্ত কিন্তু অনেকগুলো আমার বিশেষ করে গতকালকে রংপুর মহানগরীর যে তাজহাট থানা সেটা কিন্তু শিক্ষার্থীরা সেখানে ঘেরাও করে সেই থানায় কিন্তু তারা অগ্নিসংযোগ সহ সেখানে কিন্তু গাড়িগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু পুড়িয়ে দেয় এবং সেখানে কিন্তু তারা একেবারে দখলে নিয়ে নেয়। এই ছিল আমার কাছে রংপুরের যে কোটা আন্দোলনকারীর যে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, সিলেট থেকে টেলিফোনে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে হযরত সিলেট। সিলেটের বন্দরবাজার এলাকায় বাদ জুম্মা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সাংবাদিক সহ 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত রবিবার থেকে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই রাত থেকে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে আছে এবং গতকালও একাধিক স্থানে দুই পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে সিলেট সুনামগঞ্জ সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ অনুষ্ঠিত হয় এবং প্রায় আধা ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে প্রায় 50 জন আহত হওয়ার খবরও রয়েছে। কখন কি ঘটে সেই নিয়ে কিন্তু আতঙ্কে আছেন সিলেটের মানুষ। আন্দোলনের নামে চলমান সহিংসতা ও ভাঙচুরে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এক বিবৃতিতে তিনি বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, এতে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই। শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। চলমান সহিংসতায় বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সম্পৃক্ততা ও সমর্থন নেই। জানমালের ক্ষয়ক্ষতি কোনোভাবেই কাম্য নয় বলে উল্লেখ করেন সার্জিস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা বিরোধী আন্দোলন এখন আর শিক্ষার্থীদের হাতে নেই, চলে গেছে বিএনপি জামাতের হাতে। প্রধানমন্ত্রী বাধ্য হয়েই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আন্দোলনের নামে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদ জানাতে দুপুরের পর থেকেই বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি জামাত। পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। এই সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে আমরা ঘরে ফিরব। কোটা আন্দোলন এখন আর শিক্ষার্থীদের হাতে নেই, বিএনপি জামাতের হাতে চলে গেছে মন্তব্য করে এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন ওবায়দুল কাদের। এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে নেই, আন্দোলন চলে গেছে জামাত, শিবির, ছাত্রদল, এই যুবদল, এই অপশক্তির কাছে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। কেন এই গুজব ছড়াচ্ছে? শেখ হাসিনা নাকি বিদেশ চলে গেছে, শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে, শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত গায়েবানা জানাজায় যোগ দেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কিছু কর্মীর পাশাপাশি গণতন্ত্র মঞ্চের কয়েকজন নেতাও আহত হন। ঘটনাস্থল থেকে ফিরে আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। কিন্তু বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো সর্বদলীয় সমাবেশের ঘোষণা দিয়েছিল জাতীয় প্রেস ক্লাবে, কিন্তু সেই ঘোষণা অনুযায়ী তারা সমাবেশ করতে চাইলেও ডিএমপি কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং যে কারণে পুলিশও কিন্তু তাদের আসলে একসাথে হতে দেয়নি। নেতাকর্মীরা অনতি দূরে এই মুহূর্তে কিন্তু কাকরাইল রয়েছে, কাকরাইল সহ পার্শ্ববর্তী সকল সড়কেই কিন্তু অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানের কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং একদিক থেকে তাদের ইট পাটকেলের জবাবে আইনশৃঙ্খলা বাহিনী মুহুর্মুহুর টিয়ার সেল, রাবার বুলেট এবং তাদের যে সাউন্ড গ্রেনেড সেগুলো নিক্ষেপ করছে এবং রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটেছে। তো সেই অবস্থার কখন অপনোদন হবে এবং কখন এই ঘটনার শেষ হবে সেটি হয়তো সময় বলে দিবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। সরকারের পতন না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি শিক্ষার্থীদের আন্দোলনে বল প্রয়োগ ও হতাহতের ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সহজে সমাধানযোগ্য একটি বিষয়, শুধু নিজেদের জিদের কারণে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ দিতে হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে অংশগ্রহণ করছি আপনার ছাত্রদের আপনার কর্মসূচিগুলোর সঙ্গে, এটা আমাদের অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে এবং এই সরকার পদত্যাগ না করবে আমাদের এই আন্দোলন চলবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিপ্ত আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই দিন এ বিষয়ে শুনানি হবে। ওই দিনেই চূড়ান্ত রায় আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা চাইলে আদালতে কথা বলতে পারবেন বলে জানান তিনি। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারপতি দিলিরুজ্জামানকে দায়িত্ব দিয়ে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। 30 দিনের মধ্যে সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের আগামী 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এর আগে অনিবার্য কারণে 18 জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। মাত্র 3 জন শিক্ষার্থী হলেও শিক্ষক 5 জন, এমন চিত্র বরিশালের বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হাতে গোনা শিক্ষার্থী থাকলেও সেখানে হয় না নিয়মিত ক্লাস। নানা অনিয়মের আশ্রয় নিচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6টি শ্রেণীতে সর্বনিম্ন 50 জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও বরিশালের বাকেরগঞ্জে 297টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 118টি স্কুলের চিত্র ভিন্ন। এমন 118টি রেজিস্টার্ড প্রাথমিক স্কুল 2013 সালে জাতীয়করণ করে সরকার। প্রতিটি স্কুলে 3 থেকে 4 জন শিক্ষার্থী নিয়ে চলে ক্লাস। এমন চিত্র চলে আসছে 2018 সাল থেকে।
অভিভাবকরা জানিয়েছে সঠিক জবাবদিহিতা না থাকার কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে আগ্রহী নন শিক্ষকরা। একই সঙ্গে সরকারি চাকরি স্থায়ী মনোভাবের কারণে ক্লাসে অনিয়মিত তারা। 20-25 জন প্রতিদিন আসে আর আমরা টিচার আছি 4 জন। আমাদের ভবনের অবস্থা খুবই খারাপ। আমাদের স্কুলের ভবন খারাপ থাকাকালীনে বাচ্চারা স্কুলে আসে না। আমার ক্লাসে আমরা 10 জন আসি, আমরা রেগুলার 27 জন আসি। স্কুলে কোনো উন্নতি নেই, স্কুলে উন্নতি করে না, সেই জন্য স্কুলে ছাত্র কম। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি অনুপস্থিতি নিয়ে অজুহাতের কোনো শেষ নেই। বিদ্যালয়ের শিক্ষার্থী না থাকার কারণ জানতে চাইলে উপস্থিত শিক্ষকরা নানা অজুহাত দেখান। শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আজকের উপস্থিতি 22 জন। কমিটি কি না করে বলতে পারেন, আমার ছাত্র সংখ্যা এখন কমে গেছে, কারণ আমাদের এখানে ছাত্রছাত্রী তুলনামূলক কিছুটা কম। কাছাকাছি দূরত্বে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় স্কুলগুলোয় শিক্ষার্থী কম বলে মনে করছেন উপজেলা শিক্ষা অফিসার। তা আমাদের যেসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম, বিশেষ করে 30-এর নিচে, এরকম আমরা 60টি বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সাথে মার্জ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। এ ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। যেসব স্কুলে শিক্ষার্থী 50 জনের কম, সেগুলো সমন্বয় করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। একটা স্কুলে এটা মার্চ করতে পারলে এটা আমাদের জন্য ভালো হবে, কারণ অল্প স্টুডেন্ট নিয়ে স্কুল পরিচালনা করা স্কুলের একটা ব্যয় আছে, পাশাপাশি এটা মানে কম স্টুডেন্ট এটা দেখতেও এটা আসলে একটা অস্বস্তিকর একটা বিষয়। তা আমরা আমাদের এই বিষয়ে আমরা সচেতন আছি এবং এগুলো নিয়ে আমরা কাজ করব। শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে সঠিক নজরদারি প্রয়োজন বলে মনে করেন কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকেরা। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই কুষ্টিয়ায় আরেক দফায় বেড়েছে চালের দাম। স্থানীয় বাজারে সব ধরনের চাল 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাসমতির চালের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা। নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর বাজার মনিটরিংয়ের দাবি করেন তাদের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। বড় মৌসুম শেষ হতে না হতেই কুষ্টিয়ায় আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের মোটা চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। সবচেয়ে বেশি কেজিতে 10 টাকা বেড়েছে বাসমতি চালের দাম। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়ায় ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা। নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর বাজার মনিটরিংয়ের দাবি তাদের। প্রতি কেজি 3 থেকে 4 টাকা করে দাম বাড়তি, বস্তা কিনা যাচ্ছে না, এখন কেজি ধরে কিনে খাওয়া লাগতেছে। নিত্য প্রয়োজন সব জিনিসের দাম বাড়ছে। চলি ফিরে চাই ডাল ভাত খাই যদি বাঁচতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা করলি। চাউলের দাম এইভাবে বাড়ে, চাউল সবজি সব জিনিসের দাম, চাউলের দাম যেভাবে বাড়ছে, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, সেভাবে তো আমাদের ভাড়া বাড়ি নেই। আসলে এই বাড়ার তো কোনো যৌক্তিকতা আমরা মনে করি না। ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত, বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। আমরা মিল থেকে যেরকম আসলে কিনি, আমাদের লোকাল বাজারে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা বিক্রি করি। মিলাররা তারা আমরা জিজ্ঞেস করলে ভাই এত বাড়ার কারণ কি, বলছে দফায় দফায় ধানের দাম বাড়ছে, সেইভাবে আমরা চালের দাম বাড়াচ্ছি। যদি বাজারে ধানের সরবরাহ ভালো হয়, ধানের বাজার কমলে চালের বাজার কমে যাবে। কোনো কারণ নাই, হয়তো এই সময় বাড়তেই থাকে, কারণ এখন তো ধান সব কৃষকের গোলায় উঠে গেছে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। চালের দাম বৃদ্ধির প্রসঙ্গ অস্বীকার করেছে বাজার মনিটরিং কর্মকর্তা। বলেছেন চালের দাম মোটেও বাড়েনি। কয়েকটি ব্র্যান্ড একই চাউল 64 থেকে 65 টাকা দরে বিক্রি করছে, কিন্তু কেজি প্রতি 1 থেকে 2 টাকা বৃদ্ধি চালের বাজারকে অস্থিতিশীল করছে। মূল্য বৃদ্ধির যে প্রয়াস, এটা যদি তারা চালিয়ে যেতে থাকে তাহলে আমরা করতে বাধ্য হব। আশা করি এই 2-3 টাকা যে মূল্য বৃদ্ধি, এই কথিত মূল্যের ব্র্যান্ড নামে, এটা আমরা অচিরেই একটা আনতে পারি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন জেলাবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। বেশি গভীর নভোচারীদের বিশেষ ব্যবস্থায় এই গুহায় নামতে এবং জেট প্যাক বা লিফট দিয়ে গুহা থেকে বেরোতে হতে পারে বলে উল্লেখ করেন এই নভোচারী। চাঁদের মারে ট্র্যাঙ্কুইলিয়াটাটিস নামক জায়গায় রাডার ব্যবহার করে এই গুহার খোঁজ পেয়েছেন ইতালির ইউনিভার্সিটি অব ট্রেন্টোর গবেষকগণ। গুহাটি পৃথিবী থেকে খালি চোখেই দেখা যায়। 1969 সালে এর পাশেই অবতরণ করেছিল অ্যাপোলো 11। গুহাটি খাড়াভাবে নিচে নেমে গেছে। এর মেঝে ঢালু, নিচে আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। জানা যায় মিলিয়ন বা বিলিয়ন বছর আগে চাঁদে লাভা প্রবাহিত হওয়ার সময় এই গুহা তৈরি হয়। এর আগে প্রায় 50 বছর আগে প্রথম বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন চাঁদে গুহা থাকতে পারে। তারপর 2010 সালে এক মিশনে একটি ক্যামেরা কিছু গর্তের ছবি তুলে আনে, যেগুলো গুহার প্রবেশমুখ হতে পারে বলে ধারণা করেন বিজ্ঞানীরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েকটি স্থানে বিক্ষোভ সংঘর্ষ। ঢাকায় ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন। কোটা আন্দোলনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, সহিংসতা ও জানমালের ক্ষতি সমর্থন করে না ছাত্র আন্দোলন, বললেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। পুলিশি বাধা উপেক্ষা করে আজও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া। সারা দেশে ২৫০ প্লাটুন বিজিবি মোতায়েন। আন্দোলন চলে গেছে জামাত শিবিরের হাতে, বললেন ওবায়দুল কাদের। বাধ্য হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।